আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন মাহমুদ, অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে। আজকে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। অনেক বাচ্চারাই, বিশেষ করে যারা 6 মাসের উপরে 3 বছর বয়স পর্যন্ত বা 4-5 বছর বয়স পর্যন্ত বাচ্চারা যখন খেলাধুলা করে, দেখা যায় মার্বেল অথবা লোহার কোনো জিনিস, দেখা যায় ব্যাগের রানার অথবা চাবি অথবা পয়সা অথবা আমরা যে ঘড়ির মধ্যে ব্যাটারি ব্যবহার করা হয়, বাটন ব্যাটারি, বিভিন্ন জিনিস, আবার কখনো পেরেক, কখনো সবচেয়ে কমন আমরা পেয়ে থাকি চুলের হিজাব পিন। এগুলা খেয়ে কোনো সময় গময় নেই, কখনো সন্ধ্যা 6টা, কখনো রাত 12টা, কখনো ভোর 6টা, খুব মারাত্মক অবস্থায় আমাদের কাছে আসে। এইরকম যদি আপনাদের পরিবারে হয়, আপনি কি করবেন? এই সচেতনতার জন্যই আজকের এই ভিডিও। দেখা যায় বাবা মারা তো যখন কিছু খেয়ে ফেলে, কোনো ধারালো কোনো বস্তু যেমন পেরেক বা বাটন ব্যাটারি, আপনারা জেনে থাকবেন যে ঘড়ির ভিতরে যে চিকন পাতলা গোলাকার বাটন ব্যাটারি ব্যবহৃত হয়, এই বাটন ব্যাটারি থেকে 2 ঘন্টা পরেই এক ধরনের অ্যাসিড নিঃসৃত হতে থাকে এবং অ্যাসিড আস্তে আস্তে আমার খাদ্যনালী ফুটো করে দিতে পারে এবং খাদ্যথলিতে আলসার করে খাদ্যথলিও ফুটো হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া না যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। পরে অনেক সময় অপারেশন করেও কিন্তু বাচ্চা নাও বাঁচতে পারে। সেক্ষেত্রে বাবা মাদেরকে সচেতন হতে হবে। এই বাটন ব্যাটারি খাওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিতে হবে। এবং দেশের যে খুব বেশি জায়গায় এই ফ্যাসিলিটিস আছে এমন নয়, তবে যত তাড়াতাড়ি সম্ভব বাটন ব্যাটারি খাদ্য নালী হোক আর খাদ্যথলি হোক, যেখান থেকেই হোক, জরুরি ভিত্তিতে যদি বের করে ফেলা যায়, বাচ্চা সুস্থ হয়ে যায়। আজ আমরা এমনই একটা বাচ্চার গল্প শুনবো, বাচ্চার মায়ের মুখ থেকে, যে বাচ্চার মা প্রায় 5 থেকে 6 দিন একদম নাওয়া খাওয়া বন্ধ করে টেনশনে ছিলেন যে বাচ্চাকে কিভাবে বাঁচানো যাবে। আসুন আমরা বাচ্চার মায়ের মুখের থেকে শুনি সেই করুণ কাহিনী। মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার কাছ থেকে এই দেশের সকল মা বাবারা আপনার করুণ কাহিনী জানতে চায়। কি হয়েছিল, কি করা উচিত ছিল এবং কিভাবে আপনার বাচ্চাটা মৃত্যুমুখ থেকে বেঁচে এলো, আজকে আমরা আপনার মুখে শুনবো আপনার বাচ্চার কাহিনী। আসসালামু আলাইকুম। আমি রুকাইয়ার মা বলছিলাম। আমার মেয়ের বয়স 2.5 বছর। ও আর আমার একটা বড় মেয়ে আছে। ওরা 2 বোন খেলতে খেলতে আমার বড় মেয়ের কাছ থেকে ও বাটন ব্যাটারিটা ওরা কোনোভাবে পেয়ে গিয়েছিল, যেহেতু আমরা 2 জনেই জব করি আর কি। তো ওখান থেকে ও কোনোভাবে আমার বড় মেয়েটার কাছ থেকে নিয়ে চকলেট ভেবে ওটা খেয়ে ফেলেছে। তো আমার মেয়েটা বলেছে, ওর দাদু অবশ্য বাসায় থাকতো, ওর দাদুকে বলেছে, দাদু তখন আমাকে ডেকে নিয়ে বলে যে এরকম বাটনটা খেয়ে ফেলেছে, মানে বাটন ব্যাটারিটা। আমি দেখি বাচ্চা মোটামুটি অ্যাক্টিভ, ওর কোনো প্রবলেম নেই, মানে গলায় আটকে নাই, শ্বাসনালীতে। এটা আমি ফিল করলাম, দেখলাম না হয়তো বা স্বাভাবিক আছে, একটু ওয়েট করলে হয়তো বা এটা কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে। তো আমি এটা চিন্তাও করেছি, প্লাস আমাদের ফ্যামিলির ভেতরেও আছেন আত্মীয় স্বজনের মধ্যে ডাক্তার ছিলেন, বন্ধুবান্ধব ছিলেন, ওদের সাথে আমি কথা বলেছি, আমার হাজব্যান্ড কথা বলেছে। তো ওনারা বলেছে 24 ঘন্টা ওয়েট করার জন্য, পটির মাধ্যমে এটা হয়তো বা বের হয়ে যাবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে। আর সবচেয়ে বড় বিষয় বাচ্চার অ্যাক্টিভিটি প্লাস ওর খাওয়া দাওয়া, ওর বাথরুম, টয়লেট, কোনো কিছুতে ওর প্রবলেমগুলো আমি ফেস করি নাই। প্রতিদিন অবজার্ভ করেছি, কিন্তু কোনো সমস্যা আমি ফেস করিনি। তো আমি চাইনি আর কি যে ডাক্তারের কাছে আসার জন্য, প্লাস সবাই যখন সাহসটা দিয়েছে আমি আসলে বসেই ছিলাম বলা চলে। তো দেখলাম যে পটিতেও বাচ্চা চেক করছি প্রতিদিন, বের হচ্ছে না। আবার আমার বাচ্চাও বলছে যে বাটনটা খেয়ে ফেলেছে, আমার শাশুড়ি বলছে। তখন আমি আমার বাবাকে বললাম তাহলে একটা এক্স রে করে। অবশ্য অনেক লং টাইম অলরেডি এর মধ্যে চলে গেছে, সেটা হলো 6 দিন হয়ে, মানে 5 দিন হয়ে গেছে। তো 5ম দিনে আমি পপুলারে গিয়ে একটা এক্স রে করাই, দেখি বাচ্চার হাড়ের নিচে, ওটা পাকস্থলী হয়তো বা, আমি তো আসলে ক্লিয়ার জানি না, পাকস্থলীতেই ছিল ব্যাটারিটা, তবে আড়াআড়িভাবে ছিল। তো আমি আবার কথা বললাম, আমার আরও যেনারা বলেছিলেন যে এরকম সমস্যা হবে না আর কি, ওনাদের সাথে আবার কথা বললাম। ওনারা বললো যে আর কয়েকটা দিন দেখো, আবার কয়েকটা দিন পর এক্স রে করো, হয়তো বা ইমপ্রুভ পেতে পারো।
এরকম। কিন্তু আমার মাথায় কাজ করে নাই যে এটা ব্যাটারি বা হয়ে গেলে এই সমস্যা হতে পারে। আমার মাথায় শুধু একটাই কাজ করছে, মানে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মোবাইলে সবসময় আমরা অনলাইনে দেখে থাকি বিভিন্ন ধরনের প্রবলেম, বাচ্চাদের অ্যানেস্থেসিয়া দিলে বাচ্চারা অনেক সময় ফেরে না বিভিন্ন ইয়াতে। তো আমার একটা ভয় কাজ করছিল যে আমি যাব, যদি বাচ্চাকে কোনোভাবে ওটি করাতে হয় এটা আমি কিভাবে মেনে নিব। আমার সুস্থ বাচ্চা, এই সুস্থ বাচ্চা যদি আমার কোলে ফিরে না আসে, এটা আমার মনে এই জিনিসটা কাজ করছে। কিন্তু আমার মনে এটা কাজ করছে না যে এর ভেতরে ব্যাটারির কেমিক্যালগুলো বের হয়ে গেলে এটা আমার বাচ্চার কী ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এটা আমার মাথায় মোটেও আমার আমার মনে হচ্ছে আমার বাচ্চা সুস্থ বাচ্চা, একে আমি নিয়ে যাব না, এরকম একটা মানে আমি একদম কট্টর হয়েছিলাম। তো তারপরে আমার ভাইয়ের ফ্রেন্ডের মাধ্যমে আমি স্যারের সাথে পরিচিত হয়েছি। বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে স্যার ডিরেক্ট কথা বলেছে। স্যার এমনভাবে কনভিন্স করেছে যে ওই কথাগুলো শোনার পরে কোনো মা বা বাবা না এসে থাকতে পারবে না। স্যারের কথাটাই এমন ছিল যে আমি আমার পক্ষ থেকে একটা শিশুকে বাঁচানোর জন্য আমার মনে হচ্ছিল যে কথা বলার জন্য, যেন আমি মানে অন্তত আল্লাহর কাছে গিয়ে বলতে পারি যে এই বাচ্চাটাকে আমি বাঁচানোর চেষ্টা করছি, বাকি আপনারা বাবা মা আপনাদের বিষয়। ওই কথাটা শোনার পরে আসলে ঘরে থাকা মানে তারপরে একটা মুহূর্তের জন্য আমি ঘরে থাকতে পারিনি। আমি কিন্তু খুবই কট্টর হয়েছিলাম। স্যারের সাথে আমার হাজব্যান্ডের কথা হলো যে বিকেল 5টার দিকে। তারপরে আমি মানে গোছগাছ ওইভাবে মানে এরকম মোটি লাগবে এটা আমি বুঝতে পারি না, জাস্ট স্যারকে দেখানোর জন্য আসছি। 5টার দিকে শোনার পরে আমরা পৌঁছতে গাজীপুর থেকে ঢাকায় আসতে আমার এই যে আমার ইস্তেমা ছিল সব মিলাই রাত 10টার মতো বেজে গেছে। এবং ওই সময় স্যারের কোনো ডিউটি ছিল না, ইভেন ওনার যে কমিটিতে যারা কাজ করেছেন কারোর কোনো ডিউটি ছিল না। ওনারা নিজ উদ্যোগে আমার বাচ্চার জন্য চলে আসছেন। এটা মানে অনেক মানে কি বলবো, এটা অনেক পাওয়ার, অনেক বড়, আমার মনে হয় জীবনে একটা বড় ছিল জন্যে ওনাদের কাছ থেকে এই জিনিসটা আমি পেয়েছি। এটা আমার ভাগ্য আমি বলি, কারণ সব হয়তো বা এই ভাগ্য এরকম না হলে ওনার জায়গায় ওনার সন্ধানও আমি পেতাম না, এরকম একটা সুযোগও হয়তো বা আমার জীবনে আসতো না। এবং ডাক্তার সম্বন্ধে ধারণাটা যে আমার জীবনে যেটা ছিল বা যেটুকু আছে তার চেয়ে এতটা উন্নত আমার হয়তো বা হতো না ওনার যদি আমি সাক্ষাৎ না পেতাম। উনি এত মানে নিজের মতো করে নিজের স্বাচ্ছন্দ্যে এবং একদম নিজের সন্তান যেরকম নিজে খাবার আহার রেখে উনি আমার বাচ্চার জন্য চলে আসছেন। উনি একটা মুহূর্ত লেট করে নাই, লেটটা হয়ে গেছিলো আমার। তারপরে চলে আসার পরে আসলাম, স্যারের কথা শুনে আসলে আমি চলে আসছি মানে তারপরে আসার পরে স্যারের সাথে কথা বলে আরও অভিজ্ঞতাটা আরও ক্লিয়ার হলো যে মানুষ এরকম হতে পারে আর কি। আসলে এটা আমার অনেক বড় পাওয়া। এবং আমার বাচ্চার যে ইমপ্রুভ হয়ে আসছে এইটাও প্রতিনিয়ত ওকে দেখছি, আর স্যারের চেহারাটা আমার সামনে ভাসছে এবং ওই কথাগুলো আমার সামনে ভাসে। আমরা আমাদের আসলে সবাই যার যার পেশা থেকে তার পেশাদারিত্বের জায়গা থেকে যদি এইভাবে আমরা এগিয়ে আসি, আমার মনে হয় না বাংলাদেশ কখনো পিছিয়ে থাকবে। হ্যাঁ, কেন আপনি প্রথমে আসতে চাচ্ছিলেন না? ও তো একটা ব্যাটারি খেয়ে ফেলেছে, কেন ডাক্তারদের এখানে আসতে চাচ্ছিলেন না? আপনাদের একটা ডাক্তার ভীতি বা অজ্ঞান ভীতির একটা বিষয় ছিল, ওই জিনিসটা যদি সবাইকে বলেন। এটা হলো যে আমি আসলে ওইভাবে বলতেও চাচ্ছি না, কারণ সবাই তো একরকম হয় না। যেমন যে মুসলমানি করাতে গিয়ে অনেক সময় অনলাইনে আমি দেখি যে বাচ্চাগুলো ফিরে আসতেছে না, ওইটা আমার মাথায় বেশি কাজ করছে। আমার ব্যাটারির ওই সেন্সটা আমার মাথায় কাজই করে নাই যে ব্যাটারিটা হয়ে গেলে হয়তো বা বাচ্চার নাড়ি ফুটো হইতে পারে বা হতে পারে, এটা আমার মাথায় কাজ করে না। আমি আজকে আমার বাচ্চাকে আমার কোলে ফেরত নাও পেতে পারতাম। আমি হসপিটালে আসার পরে ফিল করেছি যে আমার বাচ্চা আমাকে মনে হয় আল্লাহ নিজ হাতে ফেরত দিয়ে গেল। স্যার ছিলেন মানে আল্লাহ পাঠাইছিল বিধায় উনি ছিলেন আমার কাছে। উনি সবসময়ই একটা উচ্চ আসনে থাকবেন এবং আমি মানে এটা বলে আসলে প্রকাশ করতে পারবো না। আমি মনে করি যে কোনো মারই উচিত হবে না বাচ্চার দিকটা খেয়াল না করে বা কোনো একটা খেয়ে ফেললো পটির মাধ্যমে বের হয়ে যাবে এই চিন্তা করে বাচ্চাকে বসায় রাখা। আমি নিজের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি। হ্যাঁ, আর কোনো মা যেন তার সন্তানের উপরে কোনো কিছু বা চিন্তা না করে বা অনভিজ্ঞ কোনো ডাক্তারের কাছে বা ওই বিষয়ে দক্ষতা নাই, অন্য বিষয়ে স্পেশালিস্ট এরকম কোনো অভিজ্ঞ পার্সনের কাছে সাজেশন না নিয়ে ডাইরেক্ট সেই বিষয়ের ডাক্তারের কাছেই সাজেশনটা নেওয়া উচিত। না হলে হয়তো বা আমার মতো ভুল ঘরে ঘরে হয়ে যেতে পারে। আমরা একটু বাবার অনুভূতিটাও জানবো। আসলে ওই সময়ে বাবাও তো একটা বিশাল ক্রাইসিস মোমেন্টে, আর আপনারা জানেন আসলে
পুরুষদেরকেই আসলে সিদ্ধান্তটা নিতে হয়। ফ্যামিলির তাদের রেসপন্সিবিলিটি থাকে অনেক বেশি, ওনাদের মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। বাবার কাছ থেকেও আমরা শুনবো ওই সময়কার কথা। তো আসলে আমাদের প্রথম ভুলটা হচ্ছে এই নিম্নমানের একটা সেলফি স্টিক কেনা, যেখান থেকে একটু নাড়াচাড়া করলে ব্যাটারিটা বের হয়ে যায়। এটা একটা বড় অন্যায় হয়ে গেছে আসলে নিম্নমানের একটা সেলফি স্টিক কেনার কারণে। তো ওইখান থেকে সেলফি স্টিক থেকে একটা ছোট ব্যাটারি বের হয়েছে আর কি, এবং ছোট না বড়ই বলা যায় আর কি, নর্মাল সাইজে বড়। তো বাচ্চারা এটাকে দেখে মানে খুব আকর্ষণীয়, চকচকা ছিল, আকর্ষণীয়, এই কারণে হাতে নিয়ে কাড়াকাড়ি করতে করতে ছোট বাচ্চাটা নিয়ে চকলেট মনে করে গিলে ফেলছে। তো এটাতে তারপরেও আমরা কেন যেন আল্লাহ না করুক অপেক্ষা করতেছিলাম। পরবর্তীতে আমার ওয়াইফের বড় ভাই যে উনি, তারপর ফ্রেন্ড আছে নাজমুল, উনিও ডক্টর, ওনার মাধ্যমে সালাউদ্দিন স্যারের খোঁজ পাই আর কি। তো প্রথমে নাজমুল ভাই কথা বলতেছিল আমাদের সাথে কনফারেন্সে। তো একটা মুহূর্তে যেটা বললো নাজমুল ভাই, ঠিক আছে তাহলে এক কাজ করেন, আপনি ডাক্তারের সঙ্গেই কথা বলেন, সালাউদ্দিন স্যারের সাথে কথা বলেন, এটাই বেটার হবে। তো ওই কনফারেন্স কলেই আমার ওয়াইফের বড় ভাই যিনি, উনি ডাক্তার স্যারকে ফোন দেন, আমি কনফারেন্সে ছিলাম। তো অ্যাজ ইউজুয়াল স্যার আমাদের কনভিন্স করলেন আসলে মানে এই ব্যাটারিটার কী ধরনের ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, এ টু জেড আমাদের খুলে বললেন। এবং এটা যে এখনও মানে কোনো অকারেন্সে যায় নাই, এই জন্যে সে মানে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন এবং আমাদের বললেন যে দ্রুত চলে আসার জন্য। এই ইনসিডেন্ট তো পুরোটাই বলাই হলো। এখন তো অবশেষে স্যার 11টার সময় তার দক্ষ টিম নিয়ে মোটামুটি প্রায় 15 মিনিট বা 20 মিনিটের মতো সময় নিয়েছিলেন, নিয়ে ব্যাটারিটা বের করতে সক্ষম হন। এবং ব্যাটারি পুরোটাই ডিউটি টাইমের বাইরে ছিল। আসলে আমি এটা কৃতজ্ঞতা জানাই যে স্যার নিজে আসলে গুরুত্বটা বুঝে, সে যেটুকু বুঝলাম যে গুরুত্বটা বুঝছে আসলে এটা কী হতে পারে আমরা বুঝি নাই, কিন্তু সে বুঝছে যে কোনো ধরনের অকারেন্স হয়ে যেতে পারতো, যে কারণে সে পুরো টিম নিয়ে আসছে। টিম মানে ডেডিকেটেড টিম, সবাই মানে সবার মুখে হাসি, আমার খুবই ভালো লাগছে। প্রথমে ওটিতে ঢুকে আমি মানে খুব যখন ওই ইয়ের মধ্যে ঢুকলাম, অ্যান্ডোস্কোপি রুমে যখন ঢুকলাম তখন একটু হতাশ ছিলাম, বাট সবার মুখে হাসি দেখার পরে আমার মানে একটু অন্তর ঠান্ডা হয়েছে। তো ব্যাটারিটা দেখলাম অলরেডি ক্ষয় হওয়া শুরু হয়ে গিয়েছিল, মানে উপরের সিলভার লেয়ারটা পুরাটা কালো হয়ে গেছে আর ব্যাটারিটা ক্ষয় হয়ে যাচ্ছে। এবং আল্লাহ মানে বাঁচাইছে যে জিনিসটা খাদ্যনালী থেকে ভিতরে নিচে যায়নি, নিচে গেলে হয়তো স্যার যেটা বললো যে কোনো ধরনের অকারেন্স হইতে পারতো আর বের করা কঠিন হয়ে যেত। তো এটাই আসলে তবে আমি শেষে যেটা বলবো যে যে বিষয়ে দক্ষ, একটা কথা, যে বিষয়ে দক্ষ তার কাছ থেকে সাজেশন নেওয়া উচিত। আমরা নিজেরা কোনো এক্সপেরিমেন্ট বা মা বাবার ইমোশনের দিকে মূল্যায়ন না করে দক্ষ ব্যক্তির কাছ থেকে দক্ষ সাজেশন নেওয়াই উচিত। আর নিম্নমানের ইলেকট্রনিক্স পণ্য না কেনাই ভালো, যেখানে আসলে এই ধরনের একটা বাচ্চা কাচ্চা ঘরে আছে, এই ধরনের অকারেন্স হতে পারে। অবশেষে বলবো স্যারের জন্য দোয়া করব যাতে উনি আজীবন আমাদের মতো রোগীদের হেল্প করে যেতে পারে এবং আরও আল্লাহ যেন তাকে আরও 100 বছর বাঁচায় নিয়ে যায়। সবই তো শুনলেন বাবা মার মুখ থেকে। আজকে আমাদের উদ্দেশ্য একটাই ছিল, এই দেশের যত বাবা মা আছে সবাইকে সচেতন করা। একজন বাচ্চা যখন কিছু খেয়ে ফেলে, এটা বাবা মার ভিতরে কি তৈরি হয় বা কি টেনশন চলতে থাকে, এটা শুধুমাত্র বাবা মা ছাড়া আর কেউ বুঝবে না। ওই সময়ে কিন্তু মাথাটা আসলেই কাজ করবে না, সেটা যেই হোক, নিজের বাচ্চার ক্ষেত্রে হলে তো একদমই না। এই সময় শুধু একটা পরামর্শ, তাদের পরামর্শ নিয়ে নেবেন, যে বিষয়ে অভিজ্ঞ তার পরামর্শ নেবেন। এই সমস্যায় শিশু পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের শরণাপন্ন হন। সঠিক সিদ্ধান্ত উনিই দেবেন, উনি আপনাকে বলবেন যে এটা অপেক্ষা করা যাবে কি অপেক্ষা করা যাবে না। যদি গোল পয়সা হতো অপেক্ষা করা যেত, কিন্তু বাটন ব্যাটারি যখন খেয়ে ফেলে তার 2 ঘন্টা পর থেকে অ্যাসিড সিক্রেশন শুরু হয় এবং সেটা আস্তে আস্তে খাদ্য নালী বলেন, খাদ্য থলি বলেন, লেয়ারের যে উপরের লেয়ার আস্তে আস্তে ক্ষয় করা শুরু হয়। ওনারাই বলেছেন ব্যাটারিটি ক্ষয় হতে শুরু করেছিল এবং মরিচা ধরে গিয়েছিল এটার মধ্যে। আল্লাহ রহম করেছেন, ওনারা আমার সন্ধান পেয়েছেন, ওনারা এসেছিলেন। আমরা বাচ্চাটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ব্যাটারিটি বের করতে সমর্থ হয়েছিল। বাচ্চাটা এখন দেখছেন কীরকম সুস্থ, খেলাধুলা করছেন। তারা কৃতজ্ঞ আমাদের প্রতি। আমি সবাইকে আমার কৃতজ্ঞতা তাদের প্রতি। তারা অনেক কষ্ট করে আমাদের কাছে এসেছেন এবং আমাদের থেকে সার্ভিস নিয়েছেন। আমার সকল বাবা মার কাছে একটাই পরামর্শ থাকবে, এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো বাচ্চারা খেয়ে ফেলে, ব্যাটারি,
ব্যাগের রানার যেটা ছিঁড়ে গিয়েছে, বা ছোটোখাটো এই হিজাব পিন যেটা আপনি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে তারপরে আপনি কাজ করতে রান্নাঘরে চলে যান, মায়ের অনেক ব্যস্ত থাকতে হয়। বাচ্চাটা কিন্তু বোঝে না, বাচ্চাটা কিন্তু যে খুব ইচ্ছে করে খায় তাও কিন্তু না, বাচ্চাটা কিন্তু মনের অজান্তেই গিলে ফেলে, এবং ও কী হবে খেলে এই জ্ঞান তো ওদের নেই। তো কাজেই আমাদেরকে সচেতন হতে হবে, বাবা মাকে সচেতন হতে হবে। আর যদি বাচ্চা খেয়েই ফেলে, দেরি না করে শিশু পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, এবং ওনার পরামর্শ মতো যদি আপনি থাকেন, বাচ্চার ভেতর থেকে এখন এন্ডোস্কোপির মাধ্যমে খুব সহজেই 10 থেকে 15 মিনিটে বের করে ফেলা যায়। অনেকেই আপনাদের অজ্ঞান করার উপরে একটা ভীতি থাকে, যা বাচ্চাকে তো অজ্ঞান করে ফেললে আর ফিরে আসবে না। কথাটা একদমই সত্যি নয়। তারপরেও আমরা কিন্তু এখানে অজ্ঞান করা ছাড়াই শুধু ঘুম ঘুম ভাব করেই বাচ্চার এই জিনিসটা বের করতে সমর্থ হয়েছি। তো কাজেই আপনারা সচেতন হন, বাচ্চাদের হাতের কাছে, হাতের নাগালে এমন কোনো জিনিস রাখবেন না যে জিনিস বাচ্চাটা খেয়ে ফেলে বাচ্চার বিপদ হয়ে যেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।